তো আজ আমরা ক্রোমোলিও মুভির গল্পটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলেন দেরি না করে গল্পে আসা যাক। গল্পের শুরুতে আমরা এক ঘন জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন লোক মিলে একটা বিশাল গর্ত করছিল এবং তাদেরকে এই কাজ করার জন্য আদেশ করছিল লোকমান নামে একজন লোক। আরও দুজন লোককে আমরা গাড়িতে বসে দূর থেকে দেখতে দেখি। লোকমান এখানে তার লোকজনকে দিয়ে শুধুমাত্র গর্ত খোঁড়াচ্ছিল না, বরং সেখানে থাকা অনেকগুলো লাশকে ওই গর্তের মধ্যে ফেলতে বলছিল। লাশগুলো ফেলতে ফেলতে ওই ছেলেগুলোর মধ্য থেকে আমরা দুজনকে দেখতে পাই যারা কিনা একটু ভয় পেয়ে যায়। তাই তাদের মধ্যে থেকে একজন আচমকা সেখান থেকে পালাতে আরম্ভ করে, যা দেখা মাত্রই লোকমান এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে ওই ছেলেটিকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর বলে বাকিরা যদি কেউ পালাতে চায় তাহলে তার লাশও এই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হবে। ফলে বাকিরা ভয় পেয়ে যায় এবং কেউ কোনো রকম টু শব্দ করে না। এখন এভাবে সেখানে থাকা সবগুলো লাশকে ওই গর্তের মধ্যে ফেলে লোকমান চলে যায় ওই গাড়ির কাছে। আমরা দেখতে পাই একটা খাটিয়াতে করে একজন লোককে বেঁধে আনা হচ্ছে ওই কবরের কাছে। তাই দেখে গাড়িতে থাকা ওই লোকটিও লোকমানের সাথে নেমে সামনের দিকে এগিয়ে আসে। আমরা দেখতে পাই খাটিয়াতে থাকা ওই লোকটি তখনও পর্যন্ত জীবিত আছে। লোকটিকে বেঁধে রাখা হয়েছিল ওই খাটিয়ার সাথে, যে কারণে সে নিজেকে মুক্ত করতে পারছিল না। লোকটির নাম ছিল জারট, আর যে গাড়িতে ছিল সেই লোকটির নাম ছিল প্রাপ্ত। জারট বুঝতে পারে যে প্রাপ্ত তাকে শেষ করে দিবে, তাই সে প্রাপ্তকে উদ্দেশ্য করে বলে যে সে তাকে চাইলেও শেষ করতে পারবে না। তার রক্ত যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বইবে ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। উত্তরে প্রাপ্ত বলে যে সে যতই কালো জাদুর উপাসনা করুক না কেন, প্রাপ্ত জেনে গিয়েছে জারটকে কিভাবে মারতে হবে। তার কাছে থাকা একটা হলুদ বই বের করে এবং জারটকে বলে যে জারটের এই বই পড়ে প্রাপ্ত জানতে পেরেছে কিভাবে জারটকে শেষ করতে হবে, অর্থাৎ কিভাবে মারলে সে আর বেঁচে ফিরবে না। বইটিকে প্রাপ্তর হাতে দেখে জারট এবার একটু চুপ হয়ে যায়। ফলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এই বইতে সত্যিই কালো জাদুকারী এই জারটের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। প্রাপ্ত এখানে জারটকে মারার জন্য একটা তলোয়ার পুরোপুরিভাবে ওই কালো জাদুর রিচুয়াল অনুযায়ী রেডি করে নিয়ে এসেছিল। এখানে প্রাপ্তর সাথে আরো একজন লোক ছিল, যাকে দেখে জারট বলে যে সে কিভাবে প্রাপ্তর সাথে যোগ দিয়েছে। তখন লোকটির কথা দ্বারা আমরা বুঝতে পারি যে সে পূর্বে জারটের সাথে কাজ করত। সে জারটকে দিয়ে অতীতে অনেক খুনও করিয়েছে, তবে জারট তাদের প্রত্যেকের লাশ গায়েব করে দিত, এমনকি ওই মানুষগুলো রক্তপান করত। যে ব্যাপারটা জানার পর থেকে লোকটি ঠিক করেছে সে আর কোনোভাবেই সাপোর্ট করবে না, কেননা তার মনে হয় না জারট কোনো মানুষ, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন প্রাপ্ত তলোয়ারটি হাতে নিয়ে নেয় এবং লোকমানকে ইশারা করে। ইশারা করার সাথে সাথে লোকমান তার সামনে দাঁড়িয়ে থাকা যে ছেলেগুলো মাটি খুঁড়ছিল সেই সাথে ওই খাটিয়াতে করে জারটকে নিয়ে এসেছিল তাদের সবাইকে একসাথে গুলি করে খুন করে। এটা দেখে এবার জারট বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে, তাই এবার তার কণ্ঠস্বর পাল্টে যায়। সেই পুরো গ্রামবাসীকে উদ্দেশ্য করে একটা স্পেল পড়ে, যা ছিল একটা অভিশাপ। অভিশাপ অনুযায়ী সে আবারও ফিরে আসবে এবং প্রত্যেকের উপর প্রতিশোধ নেবে। সে ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে যতদিন না পর্যন্ত তার রক্ত এই পৃথিবীতে বইছে। হয়তোবা সে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছিল। তখন এ কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে প্রাপ্ত তার গলা কেটে দেয়, আর এরই মধ্যে শেষ হয়ে যায় অতীতের এই দৃশ্যটি। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই যারা কিনা গাড়িতে করে ওই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। মেয়েটির নাম ছিল জিয়া। জিয়া এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিল। তাকে এমন ইমোশনাল দেখে তার বন্ধু বলে যে তারা চাইলে এখনই জাকার্তে ফিরে যেতে পারে। যা শুনে জিয়া বলে যে সে তার পুরো জীবনটা তার মায়ের কাছ থেকে দূরে থেকেছে। তার মনেও পড়ে না সে শেষবার তার মাকে কবে দেখেছে, তবে তার মনে আছে যে তার মা একসময় তাকে প্রচন্ড ভালোবাসতো। এখন এত বছর পর নিজের মায়ের মৃত্যুর সংবাদ শুনে জিয়া যে গ্রামে যাবে না এই আশা কেউ কিভাবে করতে পারে। অর্থাৎ জিয়ার মা আজ মারা গিয়েছে, এ কারণে সে মাজিনান গ্রামে ফিরে যাচ্ছিল। সে এখানে কাঁদতে কাঁদতে বলে
যে সে হতে পারে অবৈধ সন্তান, এ কারণে তার নানা তার মার কাছ থেকে তাকে এত বছর দূরে রেখেছে। এ কথা শুনে দিন তাকে থামায় এবং বলে যে এরকম কথা বলতে হয় না। তখন জিয়া বলে যে সে যদি অবৈধ সন্তান নাই হয়ে থাকে তাহলে তার বাবাকে নিয়ে এত কেন সিক্রেট, কেউ কেন তার বাবাকে নিয়ে কথা বলতে চায় না। এই সকল কথা বলতে বলতে তাদের গাড়িটি গ্রামের মাইল ফলক পার হয়। এমন সময় আমরা দেখতে পাই পুরো গ্রামে কালো মেঘ ছেয়ে গিয়েছে। আকাশের পাখিরা যেন ছটপট করছিল, যা গোরস্থান থেকে লক্ষ্য করছিল প্রাপ্ত নিজেও। প্রাপ্তর বয়স এখন বেশ বেশি। মেয়ের মৃত্যুতে সে এখানে তাকে কবর দিতে এসেছে। ফলে আমরা বুঝতে পারি জিয়া হয়তোবা প্রাপ্তরই নাতনি। জিয়াকে হয়তোবা প্রাপ্তই এই গ্রাম থেকে দূরে রেখেছে কোনো একটা বিশেষ কারণে। আর তার আশাটা যে শুভ না এটা তো আমরা একটু পরেই টের পাই। জিয়া ওই গোরস্থানের পাশে এসে গাড়িটি ওইখানে থামায়। দিন গাড়ি থেকে নামার পর তেমন কিছু হয় না, তবে জিয়া গাড়ি থেকে নামার সাথে সাথে আশেপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সকলের মনে এক অদ্ভুত ভয় দেখা যায়। গাড়ি থেকে নেমে জিয়া এগিয়ে যায় তার মায়ের কবরের দিকে। সেখানে থাকা বাকিরা সবাই চলে যায়। জিয়া কবর জিয়ারত করে নানার সাথে বাড়ি ফিরে আসে, যেখানে তার নানা তার উপর ভীষণ রেগেছিল। তার সাথে কোনো রকম কথাই বলতে রাজি ছিল না। জিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা মারা গিয়েছে। এই খবর জানার পর সে জাকার্তে কিভাবে বসে থাকতে পারতো। প্রাপ্ত বা কেন তাকে দূরে রাখতে চাইছে, কেন সে চায় না জিয়া এই গ্রামে আসুক। তার এই প্রশ্নগুলো এড়িয়ে প্রাপ্ত তাকে বলে যে তার মায়ের কবর দেওয়া হয়ে গিয়েছে, তাই সে এখন তার শহরে ফিরে যেতে পারে। যা শুনে জিয়া আরো বেশি রেগে যায়। তখন প্রাপ্ত তাকে মনে করিয়ে দেয় যে সে ভালো করেই জানে সে এই গ্রামে আসলে গ্রামের মানুষরা নিরাপদে থাকবে না। এর উত্তরে জিয়া বলে যে সে কি এখনো তার বাবার ব্যাপারটা নিয়ে পড়ে আছে। তার বাবা মারা গিয়েছে 10 বছর আগে। 10 বছর আগে গ্রামবাসীদের কথায় সে এই গ্রাম ছেড়েছিল। এখন পর্যন্ত গ্রামবাসীরা ওই কুসংস্কারে বিশ্বাস করে আছে। যা শুনে প্রাপ্ত বুঝিয়ে বলে যে সে ভালো করেই জানে এই গ্রামটি বাকি 5টা গ্রামের মতো না। এই কথা বলে প্রাপ্ত সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে যায় গ্রামের ভিতর। আমরা জামাল নামের ওই লোকটিকে দেখতে পাই, যে কিনা প্রাপ্তর সাথে ওই রাতে জারদকে খুন করার কাজে নিয়োজিত ছিল। জামাল এখানে গ্রামবাসীদেরকে জানায় যে আজ রাতে তাদেরকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, কারণ গ্রামে চলে এসেছে ঈদার মেয়ে। যা শুনে গ্রামবাসীদের মধ্যে বেশ চিন্তার ছাপ দেখা যায়। জামাল সকলকে উদ্দেশ্য করে বলে যে আজ রাতে কেউ যেন বাড়ি থেকে বের না হয়, এমনকি দরজা জানালা সবকিছুই বন্ধ করে রাখে। কেউ যদি দরজা নকও করে তাহলেও যেন দরজা না খোলে। সেই সাথে নামাজও যেন আজ সকলে বাড়িতে পড়ে। কেউ কোনো কাজেই যেন বাড়ি থেকে বের না হয়। সেই সাথে নিজেদের সন্তানদেরকেও বাড়িতে 4 দেয়ালের মধ্যেই রাখে। আর এরপরও যদি কেউ তাদেরকে দেখে তবে যেন কেউ সরাসরি তাদের দিকে না তাকায়। কথাটা শুনে সেখানে থাকা 2 জন পাহারাদার জিজ্ঞেস করে যে তারা যদি সরাসরি তাদের চোখের দিকে তাকায় তাহলে কি হবে। উত্তরে জামাল বলে যে তারা তাহলে তার পেছনে পড়ে যাবে এবং তাকে না মারা পর্যন্ত ক্ষান্ত হবে না। এখানে কাদের কথা বলা হচ্ছিল তা এখন পর্যন্ত স্পষ্ট না, তবে আমরা বুঝতে পারি গ্রামবাসীরা এই ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিল। দৃশ্য চলে আসে বাড়িতে, যেখানে জিয়া এবং দিন মিলে জিয়ার মায়ের কাপড় গোছাচ্ছিল। কাপড়গুলো গুছাতে গুছাতে জিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এমন সময় হঠাৎই উপরের অডিক থেকে একটা বল গড়িয়ে গড়িয়ে তাদের সামনে এসে পড়ে, যা দেখে তাদের দুজনের মনেই কৌতূহল জাগে। তারা দুজনেই এগিয়ে যায় অডিকের দিকে। সেখানে তারা তার নানার রেখে দেওয়া পুরনো অনেক জিনিসপত্র দেখতে পায়, তবে সেখানে উল্লেখ্য ছিল একটা বাক্স, যেটা ছিল তালাবন্দি। জিয়ার খুব জানতে ইচ্ছে করছিল যে এর ভিতর কি আছে। তবে এমন সময় সেখানে চলে আসে তার নানা। প্রাপ্ত তাদের দুজনকে এখানে দেখে বেশ রেগে যায়। সে জিয়াকে জিজ্ঞাসা করে যে এখন পর্যন্ত রেডি হয়নি কেন। প্রাপ্ত দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জাকার্তে রেখে আসবে। সে চায় না জিয়া এখানে থাকুক। জিয়া জিজ্ঞাসা করে যে এই বাক্সের ভিতরে কি আছে, তবে প্রাপ্ত তার কথা ইগনোর করে। এখানে দিন মোটেও বুঝতে পারছিল না যে জিয়াকে এখান থেকে পাঠানোর জন্য তার নানা এত কেন মরিয়া হয়ে উঠেছে। তাই সে এবার জিয়াকে এই ব্যাপারে প্রশ্ন করে। উত্তরে জিয়া বলে গ্রামবাসীদের জন্য তার নানা এত বেশি মরিয়া হয়ে উঠেছে। জিয়া বলে তার নানা তাকে বলেছে যে তার বাবা নাকি এই গ্রামের সকলের কাছ থেকে অনেক দেনা পাওনা ছিল। এই ঋণের বোঝা নিয়ে হঠাৎই এক রাতে এই গ্রাম থেকে পালিয়ে যায়। এরপর থেকে তার বাবাকে আর দেখা যায়নি। তার নানার ধারণা সে গ্রামে ফিরে আসলে তার বাবা আবারও ফিরে আসবে। এর ফলে গ্রামবাসীদের ক্রোধের শিকার হবে জিয়া। যদিও জিয়ার কাছে এমনটা
এমনটি মনে হয় না। তার মনে হচ্ছিল তার নানা তার কাছে কিছু লুকিয়েছে এবং তাকে মিথ্যা বলেছে। হতে পারে তার বাবা সত্যিই ফিরে আসতে চায়, তবে তার নানা তাকে আসতে দিচ্ছিল না নিজের কোনো স্বার্থের কারণে। কেননা আজ থেকে 1 বছর আগে মা এবং নানার মধ্যে এই ব্যাপারে ফোন আলাপ হচ্ছিল, সেটা সে গোপনে শুনে ফেলেছিল। তাই সে জানতে চায় যে তার বাবার সাথে আসলে কি ঘটেছিল। সে এখানে দিনের কাছে ক্ষমা চায় তাকে এসবের মাঝে জড়ানোর জন্য। এখন এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। গ্রামের মানুষরা সন্ধ্যা নামার সাথে সাথে ওই দিন দরজা জানালা বন্ধ করে ভিতরে চলে যায়। ঘর থেকে কেউ বের হয় না, চারিদিকে এক থমথমে পরিবেশ। এর মাঝে আমরা প্রাপ্তকে দেখতে পাই। প্রাপ্ত দেখে তার গাড়ির টায়ার ফেটে গিয়েছে। তার পাশেই দাঁড়িয়ে ছিল জিয়া আর দিন। গাড়ির টায়ার ফেটে যাওয়ায় সে জিয়া আর দিনকে আবার জাকার্তে রেখে আসতে পারে না, তবে এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। তাই সে বাড়ির ভেতরে যায় এবং সেখান থেকে একটি বন্দুক বের করে নিয়ে আসে। সেদিনকে তার সাথে যেতে বলে। তারা গ্রামে একজন লোকের বাড়িতে যাচ্ছিল গাড়ি আনতে, যা শুনে জিয়া তাদের সাথে যেতে চায়। তবে তার নানা বলে যে এই রাতে বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না, এমনকি বাড়িতে যদি কেউ আসেও তবুও যেন সে নিজেকে লুকিয়ে ফেলে, কেউ যেন তার উপস্থিতি টের না পায়। এসব কিছু সে জিয়াকে সেফ রাখার জন্যই বলছে। তবে জিয়া তো এসবের কোনো কিছুই বুঝতে পারছিল না। সে বলে যে আজ রাতেই তাকে গ্রাম থেকে বের করার কি দরকার, যেহেতু টায়ার ফেটে গিয়েছে তাই টায়ার ঠিক হওয়া পর্যন্ত অন্ততপক্ষে একদিন সে গ্রামে থাকতেই পারে। তখন তার নানা বোঝায় যে এটা তার জন্য সেফ না, তাই তো সে তাকে ভেতরে যেতে বলে। সেখান থেকে তখনই রওনা হয় দিনের সাথে। জিয়া দিনকে যেতে দিতে চাইছিল না, তবে দিন এখানে জিয়ার নানার কথা অবাধ্য হয় না। প্রাপ্ত তাকে একটা টাওয়ার দেখিয়ে বলে সেখানে দাঁড়িয়ে যে কোনো মানুষ দেখলে তার কাছে সাহায্য চাইতে। দিনও ওই টাওয়ারের দিকে চলে যায়। অন্যদিকে আমরা দুজন পাহারাদারকে দেখতে পাই, যাদের মধ্যে থেকে একজন বেশ ভয় পাচ্ছিল আজ রাতে বাইরে থাকতে, কেননা গ্রামের পরিবেশ প্রচন্ড থমথমে ছিল। দেখে মনে হচ্ছিল এটা যেন মৃত গ্রাম, কেউ ঘরের বাইরে পর্যন্ত আসছিল না। তবে অন্যজনের মোটেও ভয় ছিল না। তার মতে তাদের ভয় পাওয়া একদমই উচিত হবে না, কেননা তাদেরই দায়িত্ব এই গ্রামের রক্ষা করা। এই গ্রামে জিয়ার বয়সী এক মেয়ে মিলিকে আমরা দেখতে পাই। এই বাড়িতে সে এবং তার মা থাকতো। হঠাৎ করে ফোন আসায় মিলি ওই কলটি রিসিভ করে, যেখানে জিয়া তাকে কল করেছিল। মূলত কিছুদিনের মধ্যে মিলির বিয়ে হতে চলেছিল। এই কারণেই মূলত জিয়া এত বেশি জিদ করছিল ওই গ্রামে থাকার জন্য, কেননা মিলি তার ছোটবেলার বান্ধবী। তবে জিয়া ততক্ষণে বুঝতে পেরেছিল যে তার নানা যত দ্রুত সম্ভব তাকে এই গ্রাম থেকে রেখে আসবে। এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে কথা চলছিল। তখন আমরা দেখতে পাই যে দিন ওই টাওয়ারে একা বসেছিল। সে তার কাছে থাকা একটা ডায়েরি বের করে। এই ডায়েরিটি মূলত ছিল জিয়ার। সে এটা নিয়ে এসেছিল। এখানে জিয়া এবং তার ছবি ছিল, সেই সাথে ছিল কিছু অদ্ভুত পেন্টিং। সে এই ছবিগুলো দেখছিল। হঠাৎই এমন সময় বিদ্যুৎ চমকাতে শুরু করে। চারিদিকে যেন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই গ্রামে সকলে বাড়ির ভেতরে থেকে এই আভাস বুঝতে পারছিল। এমন সময় হঠাৎই নিজের সামনে দিন দুটো ছায়াওয়ালা পা দেখতে পায়, যা আবার মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। ফলে দিন একটু ঘাবড়ে যায়। এমন সময় সে তার সামনে কিছু লোকজনকে দেখতে পায়, যাদেরকে ডাক দিতেই তার পেছনে থাকা লাইটটি ফ্লিকার করতে করতেই অফ হয়ে যায়। তখনই দিন খেয়াল করলে দেখতে পায় এটা কোনো মানুষ নয়, বরং 6টা জিন একটা খাটিয়া নিয়ে তার দিকে এগিয়ে আসছিল, যা দেখে দিন প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে একই দৃশ্য দেখতে পারছিল মিলির মা এবং ওই দুই পাহারাদার। মিলির মা বাইরে এসেছিল কিছু জিনিসপত্র রাখতে। এমন সময় সে তার সামনে অন্ধকারের ভেতর দিয়েও ওই 6টা জিনকে খাটিয়ে নিয়ে তার দিকে এগিয়ে আসছে, সে এটা দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে গ্রামের ওই দুই চৌকিদার নিজেদের সামনে একই রকম দৃশ্য দেখতে পায়, যা দেখা মাত্রই ভীতু চৌকিদারটা আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে অন্য চৌকিদারটা সেখানে একা হয়ে পড়ে। তার সামনে দিয়ে খাটিয়া ধরা জিনরা যাচ্ছিল। এমন সময় তার পিছনে আরেকটা জিন চলে আসে, যা দেখে ওই চৌকিদারটা চিৎকার করে ওঠে। তখন খাটিয়া ধরা ওই জিনরা তার দিকে তাকায়। সেই সাথে মিলির মার সামনে থাকা ওই জিনরাও তার দিকে তাকায়। ফলে মিলির মাও প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে ঘরের ভিতরে চলে আসে। জানালা দিয়ে দেখতে পায় যে ওই জিনরা চলে যাচ্ছে। এমন সময় তার ঘরের লাইটগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। মিলিও বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সে জিয়ার সাথে কথা বলতে বলতে ফোনটি রেখে দেয়, যার কারণ জিয়াও বুঝতে পারে না। এমন সময় মিলির মা তার কাছে এসে তাকে আলমারি
আলমারিতে লুকিয়ে দেয়, কেননা সে নিজেও জানতো যে খাটিয়া দেখার পর ওই জিনরা তাকে মারার জন্য এখানে আসবে। তাই সে মিলিকে বারবার করে বলে দেয় যে সে আলমারি থেকে না বের হয় অথবা আলমারির বাইরে না তাকায়। আমরা এখানে তাদের বাড়িতে ওই জিনগুলির উপস্থিতি টের পাই। তাকে আয়নায় দেখে মিলির মা এত বেশি ঘাবড়ে যায় যে সে নিজেও একটা খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ওইদিকে ওই চৌকিদারটা দৌড় শুরু করেছিল। অন্যদিকে আমরা দিনকেও দেখতে পাই যে কিনা ওই স্থান থেকে পালিয়ে সরাসরি গিয়ে পৌঁছেছিল জিয়ার বাড়িতে। সেখানে সে গাড়ির পিছনে লুকিয়েছিল। জিয়া তার কাছে আসলে সে জিয়াকে নিয়ে এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন জিয়া তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। উত্তরে দিন বলে যে তাদের এখানে আসা উচিত হয়নি, সেই সাথে জিয়ার এখানে থাকার জন্য টায়ারটা পাংচার করা উচিত হয়নি। ফলে আমরা বুঝতে পারি যে জিয়াই মূলত একটা ছুরির সাহায্যে তার নানার গাড়ির টায়ারটি ফাটিয়েছিল, যাতে করে আজ তাকে গ্রাম থেকে যেতে না হয়। জিয়ার মনে হচ্ছিল যে তার নানাই হয়তোবা দিনকে এসব উল্টাপাল্টা বুঝিয়েছে, কিন্তু দিন তাকে বোঝানোর চেষ্টা করে সে যা দেখেছে সত্যি দেখেছে, খাটিয়া বহনকারী জিনদেরকে দেখেছে এবং এখন তারা তার পিছনে পড়ে আছে। আর দৃশ্য চলে যায় ওই দুই চৌকিদারের কাছে। পেছনে পড়ে যাওয়া চৌকিদার দৌড়ে চলে আসে তার চৌকিদার বন্ধুর কাছে। তারা দুজন এখন একসাথেই ছিল। কিছু কাজের জন্য একজন ভিতরে যায়, তবে অন্যজনের ডাক শুনে বাইরে আসতে সে দেখতে পায় ওই চৌকিদার নিজেই নিজের মাথা আঘাত করছে। সে তাকে আটকাতে যায়, তবে সে মুহূর্তে বুঝতে পারে যে সে এটা একা একা করছে না, হয়তোবা ওই জিনরাই তার মাথায় আঘাত করছে, যা দেখে অন্য চৌকিদারটিও ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে মিলির মায়ের উপরও আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। তাকে ছুঁড়ে ওই জিন বিভিন্ন জায়গায় ফেলতে আরম্ভ করে। এক পর্যায়ে ওই জিন মিলির মায়ের গলা চেপে ধরে এবং তাকে শূন্যে ভাসিয়ে তোলে। এই দৃশ্য মিলি আলমারির ভিতর দিয়ে বাইরে দেখছিল, যদিও সে কাউকে সেখানে দেখতে পারছিল না। তবে ওই মুহূর্তে ওই জিন তার মায়ের গলা ছিঁড়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে ওই চৌকিদার মাথায় আঘাত করতে করতে যেমন নিজের মাথা ফেটে যায়, ঠিক তেমনি ওই বাঁশ ভেঙে সেটা গিয়ে অন্য চৌকিদারের উপর পড়ে, ফলে সেও মারা যায়। এখন খাটিয়া দেখা শেষ ব্যক্তি ছিল দিন, যার কাছে উড়ে এসে পড়ে একটা কাটা হাত। এই কাটা হাত দেখে দিন এবং জিয়া দুজনেই ঘাবড়ে যায়। এমন সময় ওই জিন দিনকে গলা চেপে ধরে শূন্যে ভাসিয়ে তোলে। এই দৃশ্য নিজের চোখে দেখে জিয়া যেন বিশ্বাসই করতে পারছিল না। তখন সেখানে প্রাপ্ত চলে আসে। খালি চোখে ওই জিনকে দেখা যায় না, গেলেও গাড়ির কাচের রিফ্লেকশনে তাকে দেখা যাচ্ছিল। সেটা বরাবর গুলি করে দেয় প্রাপ্ত। এর ফলে ওই জিন গায়েব হয়ে যায় এবং তারা ছুটে পালাতে আরম্ভ করে। এভাবে পালাতে পালাতে প্রাপ্ত পিছে পড়ে যায়। জিয়া থেমে দাঁড়ায় প্রাপ্তর কাছে তার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। সে প্রাপ্তকে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। তখন প্রাপ্ত দিনকে জিজ্ঞাসা করে যে সে কি ওই খাটিয়া ধরা জিনগুলোকে দেখেছে কিনা। দিন এ ব্যাপারে সহমত জানায়, যা শুনে বুঝতে পারে যে এখন কথা বলার সময় মোটেও নেই। তাই সে দ্রুত এখান থেকে বেরোতে বলে। তবে জিয়া তো এখন এই মুহূর্তে তার সকল প্রশ্নের উত্তর জানতে চাইছিল। সে জানতে চাইছিল এই সব কিছুর সাথে সে কিভাবে কানেক্টেড, তার বাবার কি হয়েছে। প্রাপ্ত এখানে ছোট্ট একটা আয়নার সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পিছে থেকে একটা জিন দিনকে টেনে নিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচানোর চেষ্টা করছিল জিয়া। অন্যদিকে প্রাপ্ত ছোট একটা আয়নার সাহায্যে দেখার চেষ্টা করছিল যে ওই জিনটি কোথায় আছে। আয়নার সাহায্যে জিনের অবস্থা বুঝে সে সেদিকে গুলি করে দেয়। এর ফলে ওই জিনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। দিন এবারও বেঁচে যায়, তাই তো সে এবার জিয়াকে নিয়ে দৌড়ে পালাতে আরম্ভ করে। পিছনে থেকে যায় প্রাপ্ত। জিয়া কিছুতেই তার নানাকে ফেলে রেখে পালাতে চাইছিল না, কেননা আপনজন বলতে একমাত্র তার নানাই আছে। তখন দিন তাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে বলে যে এই মুহূর্তে সব থেকে বেশি নিরাপদ প্রাপ্ত, কেননা প্রাপ্তর কাছে এমন হাতিয়ার আছে যা দিয়ে সে ওই জিনগুলোকে তাড়াতে পারছে। এছাড়া প্রাপ্ত তাকে বলেছিল যে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে হেল্প আনতে। তাই তাদের প্রথম একটা বাড়ি খুঁজে বের করা দরকার, যেখান থেকে তারা ফোনের মাধ্যমে সাহায্য চাইতে পারবে। যত দ্রুত তারা এই কাজটি করতে পারবে তত দ্রুতই তারা জিয়ার নানার কাছে যেতে পারবে। তখন জিয়ার মনে পড়ে যায় মিলির কথা। সাহায্যের জন্য তার ছোটবেলার বান্ধবী মিলির বাড়িতে তারা যেতে পারে। তাই তো আর একটুও দেরি না করে দিন এবং জিয়া পৌঁছে যায় মিলির বাড়ির সামনে। বাড়ির পরিবেশ বেশ থমথমে দেখে তারা একটু অবাক হয়। বাড়ির ভেতরে ঢুকে তারা মিলিকে ডাকতে থাকে, তবে বাড়িতে কোথাও কোনো আলো জ্বলছিল না। দিন চলে যায় টেলিফোনের কাছে, তবে টেলিফোনটিও চলছিল না। এই সময় জিয়ার চোখ চলে যায় সিলিং এর উপর, যেখানে খুবই ভয়ঙ্কর ভাবে পড়েছিল মিলির মায়ের লাশ, যা দেখে জিয়া চিৎকার করে ওঠে। দিন তাকে সামলাচ্ছিল। এমন সময় আলমারির ভেতর থেকে ডাকতে থাকে মিলি। যেহেতু আলমারি
আলমারির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল মিলির মা। জিয়া গিয়ে মিলিকে মুক্ত করে। মিলি জিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ক্রোমোলিও এসেছিল, যার মানে জিয়া বুঝতে পারে না। আপাতত সে তার বান্ধবীকে সামলে কোনো মতে জঙ্গলের পথ ধরে সামনের দিকে যেতে থাকে। এমন সময় দিন অনুভব করতে পারে যে আশেপাশে ওই জিনরা রয়েছে। তাই সে জিয়াকে বলতে থাকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে যেতে হবে। জিয়া বুঝতে পারছিল না যে মিলিকে সে কিভাবে সামলাবে। আর দিনের জীবনের উপর এত বড় ঝুঁকি। তখনই হঠাৎ করে দিন দেখতে পায় সামনে দিয়ে একটা গাড়ি আসছে। তাই তো সে দ্রুত এগিয়ে যায় সাহায্য চাওয়ার জন্য। তবে ওই মুহূর্তের মধ্যে দেখা যায় এটা কোনো গাড়ি নয়, বরং ওই খাটিয়া বহনকারী ক্রোমোলিও। ওই মুহূর্তে ক্রোমোলিও হামলা করে দিনের এক পা কেটে ফেলে, যা দেখে জিয়া হতবাক হয়ে যায়। সে নিজেও এবার ওই ক্রোমোলিও দেখতে পারছিল। তাই তো আর একটুও দেরি না করে সে মিলির সাহায্যে দিনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এক পায়ে দিন কত দূরই বা যাবে, কিছু দূর গিয়ে সে মাটিতে পড়ে যায়। জিয়া তাকে ধরে কাঁদতে থাকে। তখনই দিন তার মনে চেপে রাখা বহুল প্রতীক্ষিত কথাটি বলে যে সে জিয়াকে ভালোবাসে। এটুকু বলতে হঠাৎ করে তার বুক ফেটে যায়, সেই সাথে ফেটে যায় তার মাথাও। এসব কিছু জিয়ার কোলের উপরে হয়, যা দেখে জিয়া একদমই সহ্য করতে পারে না। সে ছটফট করে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে মিলি নিজেই বুঝতে পারছিল না যে সে নিজেকে কিভাবে সামলাবে। এমন সময় মিলির সামনে কেউ একজন চলে আসে আর দৃশ্য চলে যায় জামালের বাড়িতে। জামাল হলো এই গ্রামের গ্রাম প্রধান। জামালের বাড়িতে হঠাৎ করে দরজা নক হয়। জামাল এবং তার স্ত্রী একটু ভয় পেয়ে যায়। জামাল চলে যায় দরজা খুলতে। দেখা যায় প্রাপ্ত এসেছে। প্রাপ্ত এসে জামালকে সব ঘটনা খুলে বলে। সেই সাথে এটাও বলে যে তার নাতনি জিয়াকে বাঁচানোর জন্য তার এখন জামালের সাহায্যের প্রয়োজন। তবে জামাল কিছুতেই নিজের স্ত্রীকে একা রেখে যেতে চাইছিল না। তখন প্রাপ্ত বলে অন্ততপক্ষে নিজের গলায় থাকা ওই তাবিজটি তাকে দিয়ে দেয়। জামালও প্রাপ্তর কথা মতো গলা থেকে তাবিজটি খুলে প্রাপ্তর হাতে তুলে দেয়। এরপর প্রাপ্ত টেবিলের উপর থাকা কিছু লবণযুক্ত বুলেট নিজের কাছে নিয়ে নেয়। তখন জামাল জিজ্ঞেস করে যে প্রাপ্তর আসল উদ্দেশ্য কি। উত্তরে প্রাপ্ত বলে জারদকে জাগিয়ে তুলবে, এরপর তার নিজের মেয়ে জিয়াকে দিয়ে জারদকে খুন করাবে। কথা বলে সে বেরিয়ে যায় এবং জামালকে বলে সে যেন সাবধানে দরজা আটকে ভেতরেই থাকে। জামালও প্রাপ্ত বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজাটি বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যাকে কেউ একজন বেঁধে রেখেছিল। লোকটি তার কাছাকাছি এসে তার মুখ স্পর্শ করে তাকে বোঝার চেষ্টা করে, কেননা লোকটি অন্ধ ছিল। এই লোকটি আর কেউ না, বরং লোকমান ছিল। প্রথম দৃশ্যে সেই খুনি লোকমান, যেখানে জিয়ার গলায়ও ওই একই রকম তাবিজ ছিল যা জামালের গলায়ও ছিল। লোকমান এখানে তার গলা থেকে তাবিজটি খুলে নেয় এবং বলতে থাকে এটার কারণে জিয়া এখন পর্যন্ত নিরাপদ আছে। জিয়া এর কিছুই বুঝতে পারছিল না যে আসলে কিসের কথা বলছে। উত্তরে লোকমান বলে তার বাবার দেওয়া অভিশাপ। এখানে লোকমানের কাছ থেকে জিয়া সবটা জানতে পারে। অন্যদিকে জামালের স্ত্রী জামালের উপর ভীষণ রেগেছিল। সে নিজের বিপদের কথা না ভেবে কেন প্রাপ্তকে ওই তাবিজটা দিয়ে দিল। উত্তরে জামাল বলে প্রাপ্তর মতন লোককে না বলার সাহস তার নেই। আমরা বুঝতে পারি প্রাপ্তকে সকলেই ভীষণ ভয় পেত। তবে জামালের স্ত্রী ঠিকই বুঝতে পারছিল যে হয়তোবা প্রাপ্তর হাতে মৃত্যু হতো, নয়তোবা ওই জিনের হাতে। অন্তত পক্ষে ওই তাবিজের জন্য তারা প্রাপ্তর সাথে লড়াই করতে পারত। এ কথা বলতে না বলতে হঠাৎ করে দরজায় নক শোনা যায়। প্রাপ্ত জামালকে বলছিল দ্রুত দরজা খোলার জন্য, যা শুনে জামাল আর তার স্ত্রীর কথা শুনে না, তখনই চলে যায় দরজা খুলতে। তবে দরজা খুলেই দেখা যায় এখানে তো কেউ নেই। সে এটা দেখে অবাক হয়, তার স্ত্রীর দিকে তাকায়, যেখানে তার স্ত্রী স্পষ্ট ওই খাটিয়া বহনকারী ক্রোমোলিওদের দেখতে পারছিল। জামাল নিজেও তাদেরকে দেখে ফেলে, এরপর তড়িঘড়ি করে দরজাটি বন্ধ করে দেয়। তবে ততক্ষণে একজন জিন অলরেডি জামালের স্ত্রীর উপর আক্রমণ করেছিল, তাকে গলা চেপে হাওয়ায় তুলে রেখেছিল। জামাল প্রথম রিকোয়েস্ট করেছিল তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সে দ্রুত টেবিলের কাছে চলে যায় ওই লবণ লাগানো বুলেটের জন্য। তবে সেখানকার সবগুলো বুলেটই প্রাপ্ত নিয়ে গিয়েছিল। তাই তো সে বেডরুমে যায় এবং ড্রয়ার থেকে বুলেট বের করে সেটা দ্রুত গানে রিফিল করতে থাকে। এটা নিয়ে যতক্ষণে স্ত্রীকে বাঁচাতে আসে ততক্ষণে অলরেডি তার স্ত্রীকে খুন করে ফেলেছিল ওই জিন। ফলে সে অনেক বেশি আফসোস করতে থাকে এবং চিৎকার করে জারদকে ডাকতে থাকে তার সাথে ফাইট করার জন্য। এর ফলে ওই জিনেরা এবার
পরিবার তার উপর আক্রমণ করে। সে কোনো মতে ওই জিনদের হাত থেকে বেঁচে একটা ঘরে গিয়ে দরজা আটকে দেয়। তখনই তার সামনে চলে আসে ওই ভয়ঙ্কর জিনেরা এবং দেখতে দেখতে তার মাঝ বরাবর দুই ভাগ করে ফেলে। জামাল সেখানেই মারা যায়। এদিকে জঙ্গলে দিনের লাশের কাছে পৌঁছে প্রাপ্ত অবাক হয়ে যায় এটা দেখে যে সেখানে জিয়া নেই। জিয়া তো আছে লোকমানের কাছে, যেখানে লোকমান তাকে জানায় যে তার নানা প্রাপ্তই জিয়ার বাবা জারটকে খুন করেছিল। জারট এবং তার সাথীরা আসলে ডাকাত দল ছিল না, সোজা কথায় খুনি দল, যাদেরকে কাজে লাগিয়ে গ্রাম প্রধানও অনেক কাজ করিয়েছে। তবে জারট সাধারণ কেউ ছিল না, সে ডাকাতের পাশাপাশি কালো জাদুর উপাসনা করত। এর ফলে তাকে হত্যা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তাকে গুলি করা হলেও তা আপনা আপনি ঠিক হয়ে যেত, তাকে কেউ কখনো মারতে পারতো না। তাই তো তার নানা প্রাপ্ত একটা পদ্ধতি বের করে যে যার মাধ্যমে সে জারটকে থামাতে পারে। সে জারটের মাথা এবং শরীর দুই ভাগে আলাদা করে ফেলে এবং সেগুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় রেখে দেয়। এ কথা শুনে জিয়া হতবাক হয়ে যায়, এর মানে তার বাবা এখনো বেঁচে আছে। লোকমান বলে হ্যাঁ, প্রাপ্ত তার শরীরের অংশ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। ওই অংশগুলোকে এক করলে সে তখন জীবিত হয়ে যাবে। তখন যদি জিয়া রক্ত লাগানো একটা ছুরি দিয়ে তার উপর আঘাত করা হয় তাহলে সে পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যাবে, কেননা তাকে একমাত্র খুন করতে পারবে তার নিজেরই সন্তান। এটা তার অভিশাপের সাথেই ছিল, আর এটাই এখন করতে চাইছিল জিয়ার নানা। যা শুনে জিয়া হতবাক হয়ে যায়। সে বলে তার নানা কোনো খারাপ লোক নয়, তার নানা নিশ্চয়ই তার কথা বুঝবে। এছাড়াও তার বাবা যতই শয়তানে পরিণত হোক না কেন, ছোটবেলা তার যতটুকু মনে আছে তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসতো। সে অনেক ভালো একজন পিতা ছিল, তাই তার পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে যে সে যদি বাবাকে বোঝায় তাহলে তার বাবা এই হত্যাযজ্ঞ বন্ধ করে দিবে। তখন আর লোকমানকে কিছুই করতে হবে না। এ কথা শুনে লোকমান হাসতে থাকে এবং বলতে থাকে যে সে তো জারটকে থামাতেই চায় না। সে কখন বলল যে সে জারটকে থামাতে চায়? বরং সে তো চায় এই গ্রামবাসীরা যেন শাস্তি পাক। এই গ্রামবাসীদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, তারা কেউ ভালো না। জারটের মতন একটা ডাকাত দলকে এক রাতে নৃশংসভাবে হত্যা করা হলো। লোকমান নিজেই তাদেরকে হত্যা করেছিল, তবে গ্রামবাসীরা এ ব্যাপারে কোনো রকম টুশব্দ পর্যন্ত করেনি। তাই তার মনে হয় সে নিজে সহ পুরো গ্রামবাসীর শাস্তি পাওয়া উচিত। আর প্রাপ্ত কোনো ভালো লোক নয়। প্রাপ্ত যদি ভালো লোক হয়ে থাকতো তাহলে সে তাবিজ অনেকগুলো বানাতো গ্রামবাসীদের কথা চিন্তা করে। সে প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য তাদেরকে তাবিজ দিত। এই তাবিজ মূলত জারটের দাঁত থেকে বানানো হয়েছে। এ কারণে এই তাবিজ যার কাছে থাকে তার উপর জারটের অভিশাপ পড়ে না। প্রাপ্ত তাবিজ মাত্র 3টা বানিয়েছিল। একটা সে জামালকে দিয়েছিল, একটা সে জিয়াকে দিয়েছিল, অন্যটা সে নিজের কাছে রেখেছিল। এমনকি লোকমান নিজের জীবন বাঁচানোর জন্য 10 বছর আগে নিজের চোখ নষ্ট করে ফেলতে হয়েছিল, এটা ভেবে যে যদি চোখই না থাকে তাহলে সে কখনো ক্রমলীয় দেখতে পারবে না। এর ফলে জারটের করা অভিশাপে অভিশপ্ত সে হবে না। এখন তার মূল উদ্দেশ্য হলো জারটকে জীবিত করে তোলা এবং তাকে দিয়ে গ্রামবাসীদের উপর প্রতিশোধ নেওয়া। আর এই কারণেই সে জিয়াকে খুন করার জন্য এখানে তুলে এনেছে। এ কথা শুনে জিয়া হতবাক হয়ে যায়। একমাত্র জিয়াই পারত জারটকে আটকাতে। এ কারণেই লোকমান ঠিক করেছিল যে যদি জিয়াই না থাকে জারটকে আটকানোর মতন কেউ বেঁচে থাকবে না, তাই জিয়াকে মেরে ফেলবে। তবে সে জিয়াকে গুলি করতে যাবে, এমন সময় জিয়া তাকে লাথি মারে এবং চুপচাপ হয়ে সেখানেই পড়ে থাকে, যাতে করে আওয়াজ শুনে লোকমান বুঝতে না পারে যে জিয়া কোথায় আছে। এদিকে গুলির শব্দ শুনে সেখানে চলে আসে প্রাপ্ত। লোকমান আর প্রাপ্তর মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্ধ লোকমান প্রাপ্তর সাথে পেরে ওঠে না। এখানে লোকমানকে ঘুষি মেরে মেরে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় জিয়া তাকে থামায়, কেননা সে কিছুতেই চাইছিল না যে তার নানা কোনো খুন করুক। তার নানা এসে জিয়াকে মুক্ত করে এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইখানে যে পুরো ঘটনাটি ঘটেছিল, লোকমান জিয়াকে যা যা বলেছিল সেই সাথে প্রাপ্ত এবং লোকমানের হাতাহাতি সবটাই লুকিয়ে লুকিয়ে দেখেছিল মিলি। সে এখন জেনে গিয়েছিল যে তার মায়ের মৃত্যুর পেছনে তার ছোটবেলার বান্ধবীই দায়ী। অন্যদিকে জিয়া এবং তার নানা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। জিয়ার নানা বলে যে জিনগুলো তার সামনে এসেছে ভালোই হয়েছে, অন্ততপক্ষে এখন জিয়া তাকে বিশ্বাস করবে। এ কথা শুনে জিয়া হেসে বলে বিশ্বাস আর তার নানাকে, যে কিনা এতদিন যাবৎ তার বাবার ব্যাপারটা তাকে মিথ্যা বলে এসেছে। সে এখন সবটা জানে। সে জানে তার বাবার এই অবস্থার জন্য তার নানাই দায়ী। এ কথা শুনে তার নানা বলে ভালোই হয়েছে সে সবটা জেনে গিয়েছে। এ কথা বলে সে জিয়ার হাতে একটা কাট লাগায়। মূলত সে ছুরিতে জিয়ার রক্ত লাগাচ্ছিল যাতে করে জিয়াকে দিয়ে সে জারটকে মারতে পারে। এটা জানার পর জিয়া আরো বেশি রেগে যায় এবং প্রাপ্তকে শয়তান বলে গালি দিতে থাকে। যা শুনে প্রাপ্ত বলে যে জিয়াকে বাঁচানোর জন্য সে শয়তান হতেও রাজি আছে। সে যা কিছুই করেছে জিয়া
জিয়াকে ভালোবেসেই করেছে। তখন জিয়া বলে তার বাবাও ভালো, তার বাবা তার কোনো ক্ষতি করবে না। তবে প্রাপ্তর মতে জারট এখন শয়তানে পরিণত হয়েছে, সে কোনো মানুষ নয় যে নিজের সন্তানের উপর টান থাকবে। তাই সে বলে জিয়া যদি রাজি না হয় তাহলে সে জিয়ার রক্ত মাখানো ওই ছুরিটি দিয়ে নিজেই জারটকে খুন করবে। যা শুনে জিয়া বলে সে তাকে আটকানোর চেষ্টা করবে। এর উত্তরে প্রাপ্ত বলে যে এর জন্য আগে জারটকে জাগিয়ে তুলতে হবে। কথা বলে সে হাঁটতে শুরু করে। জিয়াও তার পিছু পিছু পৌঁছে যায় তার নানার বাড়িতে। সে সেখানে এসে অবাক হয়ে যায়। তখন তার নানা জানায় যে নিজের বাড়ির ব্যাকইয়ার্ডে সে জারটের লাশ লুকিয়ে রেখেছিল। এ ব্যাপারে শুধুমাত্র সে বাদে আর কেউ জানতো না। কথা শুনে জিয়ার আরো বেশি রাগ হতে থাকে। সে প্রাপ্তকে বলে তার জন্যই এই সব কিছু হয়েছে। সে লোকমানের কাছ থেকে জানতে পেরেছে প্রাপ্তই এই ডাকাত দল গঠন করেছিল, অর্থাৎ তার বাবাকে ডাকাতি এবং কালো জাদুর পথে প্রাপ্তই নিয়ে গিয়েছিল। প্রাপ্ত বলে যা হয়েছে তা অতীতে হয়েছে, সে চেষ্টা করছে এই সব কিছু শুধরানোর। তার জন্য এই গ্রামবাসীরা এখন পর্যন্ত জীবিত আছে। জিয়া তবুও তাকেই দায়ী করতে থাকে। তখন প্রাপ্ত জিয়াকে দায়ী করতে শুরু করে। তার মতে জিয়া যদি ঘাটতেরামি করে এখানে না আসতো তাহলে আজ এই সিচুয়েশন কখনোই ক্রিয়েট হতো না। সে জিয়াকে শহরে রেখেছে শুধুমাত্র এই সব কিছুই যাতে না হয়। তার জন্য এই গ্রামের কতগুলো মানুষের প্রাণ গিয়েছে, এর দায়ভার কি জিয়া এড়াতে পারবে? কথা শুনে জিয়াও এবার কষ্ট পায়। সে বলতে থাকে হ্যাঁ, তার জন্যই শুধুমাত্র গ্রামবাসীরা নয় বরং তার ভালোবাসার মানুষটিরও প্রাণ গিয়েছে। কথা শুনে প্রাপ্ত বুঝতে পারে জিয়া প্রচন্ড কষ্ট পেয়েছে, তাই সে তাকে বোঝানোর চেষ্টা করে। তবে এবার জিয়া কোনো কিছুই শুনতে রাজি ছিল না। সে বলে যে লোকমান ঠিকই বলেছিল, গ্রামবাসীর সাথে প্রাপ্তরও এই শাস্তি পাওয়া উচিত, কেননা তার বাবার সাথে সত্যি অন্যায় হয়েছে, যে অন্যায় গ্রামবাসীরা কোনো রকম বাধা দেয়নি। তখন প্রাপ্ত ওই তাবিজটি জিয়ার গলায় পরিয়ে দিয়েছিল। জিয়া তখন তাবিজটি ছিঁড়ে ফেলে দেয়। জিয়াও এবার অভিশপ্ত হয়ে যায়। বাড়ির লাইটগুলো ফ্লিকার করে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে জিয়ার গলা চেপে ধরে ওই জিন। প্রাপ্ত ওই জিনের উপর গুলি করে জিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তবে এরই মাঝে জিয়াকে আবারও আরেকটা জিন ধরে বসে। তখন প্রাপ্ত আয়না দিয়ে ওই জিনের পজিশন দেখে ওই তাবিজটি তার দিকে ছুঁড়ে মারে। ফলে জিনটি গায়েব হয়ে যায় এবং জিয়া মাটিতে গড়িয়ে পড়ে। গড়িয়ে গড়িয়ে সে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তবে প্রাপ্ত তাকে না উঠিয়ে বরং তার পাশে থাকা ওই তাবিজটি নিয়ে নেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে জিয়াকে বাঁচাতে হলে আগে জারটকে জাগিয়ে তুলতে হবে, এরপর তাকে শেষ করে দিতে হবে। এ কারণেই সে ওই তাবিজটি নিয়ে পৌঁছে যায় তার বাড়ির ব্যাকইয়ার্ডে, যেখানে গ্যারেজের ভিতর একটা খাটিয়ার উপর রাখা হয়েছিল জারটের লাশ, তাও আবার মাথাবিহীন। সে ওই মাথাবিহীন লাশটিকে নামিয়ে আনে। সে এখানে অডিক থেকে ওই বাক্সটিও নিয়ে এসেছিল, যার মধ্যে ছিল জারটের মাথা। বাক্সটি দেখে সেদিন জিয়া তাকে জিজ্ঞেস করেছিল যে এর মধ্যে কি আছে। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা নিজের পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিল, তবুও সে কষ্ট সহ্য করে কোনো মতে নিজেকে ঠিক করে, কেননা সে তার সামনে ওই খাটিয়া ধরা জিনগুলোকে দেখতে পারছিল। তাই সে দ্রুত উঠে জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এমন সময় ওই জিনগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। তার যাওয়ার মতন কোনো রাস্তা ছিল না। এমন সময় সে তার সামনে ওই খাটিয়া দেখতে পায়, যার আশেপাশে কোনো জিন ছিল না। তাই জিয়া সাহস করে ওই খাটিয়ার দিকে এগিয়ে যায়। তবে সেখান থেকে কাপড় সরাতেই সে হতবাক হয়ে যায়। তার ভেতরে জিয়ার নিজের লাশ দেখতে পারছিল। এরই মাঝে ওই শয়তানরূপী জারট আক্রমণ করে। সে জিয়ার গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করছিল। তখন জিয়া তাকে বাবা বলে ডাকে এবং তাকে মনে করিয়ে দেয় সে তার মেয়ে। তার এই কথায় আমরা জারটকে একটু শান্ত দেখতে পাই, যেন তার ছোট জিয়ার কথা মনে পড়ছিল। এদিকে প্রাপ্ত জারটের মাথা নিয়ে তার বডির কাছে রেখে দেয়। এরপর তার কাছে থাকা ওই তাবিজের দাঁতগুলো একে একে লাগিয়ে দেয়। জারটের মুখের ফলে তার শরীর পূর্ণতা পায়। প্রাপ্ত বসেছিল জারট জেগে ওঠার সাথে সাথে তাকে শেষ করে দেওয়ার জন্য। তবে তারই মাঝে পিছে থেকে তার উপর আক্রমণ করে লোকমান, কেননা সে তো চাইছিল না যাতে জারট আবারও জাগ্রত হোক। সে শুধু চাইছিল এই অভিশাপে পুরো গ্রামবাসী যেন মারা যায়। এখানে প্রাপ্ত এবং লোকমানের হাতাহাতিতে প্রাপ্ত পড়ে যায়। এরই মাঝে জারটের শরীর পূর্ণতা পাওয়ার ফলে এবার তার শয়তান জিয়াকে ছেড়ে দিয়ে ছুটে আসে নিজের লাশের কাছে। সে ওই লাশের মধ্যে প্রবেশ করে। এই জিনিস লোকমান দেখে দৌড়ে গিয়ে তার বাঁধনগুলো খুলে দেয় এবং তার সামনে মাথা নত করে বসে থাকে। আমরা দেখতে পাই জারটের চোখ দুটো জলজল করছে। জিয়া বুঝতে পারে যে জারট হয়তোবা নিজের শরীরে ফিরে গিয়েছে, তাই সে ছুটে চলে যায় ওই ব্যাকইয়ার্ডের দিকে। এদিকে আমরা ব্যাকইয়ার্ডে দেখি যে জারট উঠে বসেছে। লোকমান এখানে তার সামনে মাথা নত করে এবং তার কাছে ক্ষমা চায় ওই রাতের জন্য। তবে জারট তো এখন পুরোপুরি প্রতিশোধের আগুনে জ্বলছিল। যার প্রথম শিকার হয় লোকমান। সে লোকমানের গলা কেটে সেখান থেকে রক্ত
পান করে। এভাবেই জারট আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে এগিয়ে যায় তার শ্বশুর এবং নিজের খুনি প্রাপ্তর দিকে। তার মতে প্রাপ্ত তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, এমনকি তার মেয়েকেও। কথা বলে সে প্রাপ্তকে আঘাত করে। তখন প্রাপ্ত বলে যে তার মেয়ে এটার সব থেকে বড় ভুল ছিল তাকে বিয়ে করা। সে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জারটকে ঘৃণা করে গিয়েছে। তার মতো মেয়ে যদি জারটকে ঘৃণা করতে পারে তাহলে জারট খুবই নগণ্য একজন মানুষ। যার উত্তরে জারট বলে যে সে তার স্ত্রীর সাথে সুখে ছিল, এমনকি সে তার কথায় কালো জাদু করাও ছেড়ে দিয়েছিল। তবে প্রাপ্তই তাকে জোর করেছিল কালো জাদুর সাধনা চালিয়ে যেতে, যাতে করে সে এই কাজে আরো বেশি মাহির হয়। উপর থেকে কারো আদেশে প্রাপ্ত এই সকল কাজ করত। আর একটা পর্যায়ে নিজেকে লুকিয়ে রাখার জন্য ওই সকল মানুষকে মেরে ফেলেছিল যাদেরকে দিয়ে এসব অপকর্ম করত। আর তাদের মধ্যে জারট একজন। এই অপবাদ সে মেনে নেয় এবং স্বীকার করে নেয় যে সে এই কাজ উপর মহলের আদেশ থেকে করেছিল। এখানে প্রাপ্ত উপর মহল বলতে কার কথা বলছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত সেখানে চলে আসে জিয়া। জিয়াকে দেখা মাত্রই প্রাপ্ত জারটকে বলে যে জিয়া পুরোপুরি দেখার আগে সে যেন তাকে মেরে ফেলে, কেননা জিয়া তার বাবার এই ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারবে না। তখনই জিয়া পেছন থেকে জারটকে বাবা বলে ডাকে। জারটের মধ্যে কোথাও না কোথাও তার মেয়ের জন্য ভালোবাসা ছিল, তাই সে এগিয়ে যায় জিয়ার দিকে। জিয়াও তাকে জড়িয়ে ধরে এবং জারটকে বলে সে তাকে অনেক মিস করেছে। সে তার বাবাকে পেয়ে ভীষণ খুশি, তাই জারট যেন এখন এসব বন্ধ করে দেয়। সে নিজেও তার নানার উপর রেগে আছে, তবে সে চায় না তার নানা মারা যাক। তখন জারট বলে জিয়া তার মায়ের মতোই অনেক দয়ালু, তবে জারট তেমনটি নয়। সে কাউকে ছাড়বে না, নিজে এবং নিজের পরিবারের কষ্টের জন্য একে একে সে সকলকে মেরে ফেলবে। কথা বলে সে প্রাপ্তর দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় জিয়া এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং আবারও বোঝানোর চেষ্টা করে যে তার বাবা যেন অন্ততপক্ষে তার কথা ভেবে সবকিছু থামিয়ে দেয়। তার নানাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন, সে চায় না তার নানাকে হারাতে। তবুও জারট তার কথা শুনে না, সে জিয়ার মুখ ধরে তাকে ফেলে দেয় এবং এগিয়ে যায় প্রাপ্তর দিকে। এদিকে প্রাপ্ত জিয়াকে বলতে থাকে যে সে যেন তার বাবার এই ভয়ঙ্কর রূপ না দেখে, সে যেন এখান থেকে চলে যায়। কথা শুনে জারট জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দিকে এগিয়ে যায়। তবে জিয়ার পরিকল্পনা অন্য কিছু ছিল। সে বুঝতে পারছিল যে সে জারটকে আটকাতে পারবে না। পুরো গ্রামবাসী, সেই সাথে তার নানাও মারা যাবে। তাই তো সে এখানে বেছে নেয় জারটকে মারার উপায়। তাই তো সে সেখান থেকে একটা ছুরি নিয়ে নেয় এবং নিজের হাতে আবারও কাঠ বসায়। নিজের রক্ত মাখিয়ে সে ওই ছুরিটি নিয়ে রেডি হয়ে থাকে। এরপর জারট যখন তাকে জড়িয়ে ধরতে যায় তখন সে তার বাবাকে ওই ছুরি দিয়ে আঘাত করে, যা দেখে জারট নিজেও অবাক হয়ে যায়। তবে তার মুখে জিয়ার এই কাজের জন্য কোনো রকম অভিযোগ ছিল না, বরং সে হাসি মুখে তার মেয়ের হাতে মৃত্যুবরণ করে, যা দেখে জিয়া অনেক বেশি ভেঙে পড়ে। এরপরও নিজেকে সামলে সে চলে যায় তার নানার কাছে। তার নানা তাকে বলে যে সারা জীবন এসব কিছু লুকিয়ে এসেছে, কেননা কখনো চায়নি তার করা এই পাপের ফল জিয়া ভোগ করুক। সে জিয়াকে অনেক ভালোবাসে, তাই জিয়া যেন একজন স্ট্রং মেয়ের মতো করে নিজেকে গড়ে তোলে। তবে জিয়া তো তার নানাকে এভাবে বিদায় দিতে রাজি ছিল না, তাই সে তার নানাকে বলে উঠে দাঁড়াতে সে তাকে হাসপাতালে নিয়ে যাবে। এভাবে কোনো মতো কষ্ট করে সে তার নানাকে তুলে হসপিটালের জন্য বের হতে যাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে মিলি, তাও আবার বন্দুক হাতে। সে জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তার মা তার জন্যই মারা গিয়েছে, গ্রামের অনেকেই মারা গিয়েছে, সেটা জানার পর জিয়াকে কিভাবে ছেড়ে দিবে। কথা বলে কাঁদতে কাঁদতে মিলি জিয়ার উপর উল্টো পাল্টা গুলি চালাতে থাকে, যার কয়েকটা জিয়ার গায়ে গিয়ে লাগে, কয়েকটা আবার তার নানার গায়ে। তবে প্রাপ্ত এখানে নিজে মারা যাওয়ার আগে জিয়াকে বাঁচানোর জন্য একটা কুড়াল লুকিয়ে দেয় মিলির ঘাড়ে, যার ফলে মিলি সেখানেই মারা যায়। এরপর প্রাপ্তও মারা যায়। এতে করে জিয়া একদমই ভেঙে পড়ে এবং হাউমাউ করে কাঁদতে থাকে তার নানার জন্য। এখন আর পৃথিবীতে আপন বলতে কেউ আর থাকলো না। এসব কিছু ভেবে জিয়া এবার নিজের মৃত্যু মেনে নিচ্ছিল। এমন সময় সে কিছু একটা ভাবে এবং তার পাশে থাকা জারটকে মারা ছুরিটি হাতে তুলে নেয়। ওই ছুরিতে লেগেছিল জারটের রক্ত, যা সে খেয়ে নেয়। এর সাথে সাথে জিয়ার চোখ জলজল করতে আরম্ভ করে। ঠিক জারটের মতো করে তার পাশেই পড়েছিল তার বাবা এবং নানার লাশ, যা দেখে সে চিৎকার করে কাঁদতে থাকে।
এরই সাথে ভয়ঙ্কর রাতের অবসান ঘটে, সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং আকাশের কালো মেঘগুলো সরে যায়। গ্রামের ইলেকট্রিসিটি ফিরে আসে, এরই সাথে আসে এক নতুন ভোর। ভোরবেলা আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা গ্রাম থেকে বের হওয়ার জন্য ওই ফাঁকা রাস্তা ধরে একা একা হেঁটে যাচ্ছিল। এমন সময় সে হঠাৎ করে কিছু একটা অনুভব করে। নিজের হাতের যে স্থানে গুলি লেগেছিল সেটা সে দেখতে পায় ওই জায়গাটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। শুধুমাত্র হাত নয়, বরং তার শরীর, মুখ যেখানে ক্ষত ছিল সেগুলো সব মিলিয়ে যাচ্ছিল, যেমনটি তার বাবার সাথে হতো। সে বুঝতে পারে যে তার বাবার রক্তপানের মাধ্যমে তার বাবার শক্তি তার মধ্যে চলে এসেছে। এই শক্তি সে কি কাজে লাগাবে সেটাই বুঝতে পারছিল না। তারপর সেই অজানা পথে সে এবার বেরিয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা প্রাপ্তর বাড়ির ব্যাকইয়ার্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে কয়েকজন লোক এসেছিল। এখানে একজন লোক জারটের লাশের কাছে গিয়ে বলে যে প্রাপ্ত যদি আগেই তাকে জানিয়ে দিত যে জারটের লাশ কোথায় আছে, তাহলে এত বছর ধরে তাকে অপেক্ষা করতে হতো না। এ কথা বলে সে জারটের লাশ নিয়ে ওই স্থান থেকে বেরিয়ে যায়। এর ফলে আমরা বুঝতে পারি এই লোকই হয়তো প্রাপ্তর বস ছিল, যার কাছ থেকে জারটকে লুকিয়ে রেখেছিল প্রাপ্ত। হতে পারে জারটের এই লাশ নেওয়ার পিছনে রয়েছে তার কোনো ভয়ানক উদ্দেশ্য, যে ব্যাপারে এই মুভিতে আমাদের কিছুই জানানো হয়নি। আশা করছি এই মুভির পরবর্তী কোনো পার্টে হয়তোবা আমরা এ ব্যাপারে জানতে পারবো। আপাতত আমাদের এই মুভিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।